Hello dear student, welcome to Clifford Classes. আজকের এপিসোডে আমরা কলকাতা, কল্যাণী, বর্ধমান সহ স্টেট ইউনিভার্সিটির হিস্ট্রি মেজরের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ CC1 ইউনিট 1 এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হরপ্পা সভ্যতার একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এবং কোশ্চেনটা হলো কি, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা অথবা নগর বিন্যাস সম্পর্কে বর্ণনা করো। ডেসক্রাইব দ্য সিটি প্ল্যানিং অর সিটি লেআউট অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন। এটা 10 বা 5 যে কোনো মার্কসের ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং কোয়েশ্চেন্সের ওপরে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, বেশ যদি বড় কোয়েশ্চেন হিসেবে তোমরা যদি প্রিপেয়ার হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমরা খুব ইজিলি এটাকে ছোটও করে নিতে পারবে। তো চলো শুরু করা যায়। হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা হচ্ছে প্রথম আমাদের প্রাবিশ্য অর্থাৎ ভারতীয় উপমহাদেশের প্রথম নাগরিক বা নগরকেন্দ্রিক একটি সভ্যতা, যেখানে একটা সময়ে সূচনা পর্ব এবং একটা সময়ের পরে অতীব উন্নত এবং একটা সময়ের পর তার অবনতি লক্ষ্য করা গেছে। অর্থাৎ মূলত হরপ্পা সভ্যতার 3টে ভাগ লক্ষ্য করেছি। একটা হচ্ছে কি উত্তর ভাগ বা যেটা বলবো হচ্ছে প্রিফেজ, আর তারপর হচ্ছে ম্যাচিওর ফেজ, তারপর হচ্ছে লেট ফেজ। প্রিফেজে কি হচ্ছে কি, যে যখন হরপ্পা সভ্যতা গড়ে উঠছে, কিছু গ্রামীণ সভ্যতা, কেন হরপ্পা সভ্যতাটা শুরু হচ্ছে আগের নব্যপ্রস্তর যুগ, তার থেকেই কিন্তু এই অগ্রসর হচ্ছে আস্তে আস্তে হরপ্পা সভ্যতার দিকে। এরপরে আমরা হরপ্পা সভ্যতার সব থেকে চরম পর্যায়টা লক্ষ্য করি, মানে চরম উন্নততম পর্যায়। এরপর আস্তে আস্তে তার সময়ের সাথে বা ইতিহাসের নিয়ম অনুসারে হরপ্পা সভ্যতার যখন অবনতি হয়েছিল, পরবর্তী পর্যায়ে অর্থাৎ থার্ড ফ্রেজে বা লেটার ফ্রেজে হরপ্পা সভ্যতার অবনতি ঘটে। এটাই মূলত ব্যাপার। এইখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ওই হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। হরপ্পা সভ্যতার এই যে নগরকেন্দ্রিক বৈশিষ্ট্যগুলো, মূলত একটা জিনিস মনে রাখবে, এই নগরকেন্দ্রিক বৈশিষ্ট্যগুলো মূলত ম্যাচিওর ফেজ বা দ্বিতীয় পর্যায়ে কিন্তু লক্ষ্য করা গেছে। এটা কিছু না হোক, এইটা জিনিসটা খুব ক্লিয়ারিফাই করে মনে রাখবে যে সেকেন্ড ফেজ, ম্যাচিওর ফেজ, এই ফেজটাতেই কিন্তু হরপ্পা সভ্যতার এই নাগরিক যে বৈশিষ্ট্য বা নগরকেন্দ্রিক যে বৈশিষ্ট্য তা লক্ষ্য করা গেছে। তো চলো আজকের এই কোয়েশ্চেনটা নিয়ে একটু আলোচনা করা যাক। বিশ্ব তথা ভারতীয় উপমহাদেশের প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা এই হরপ্পা সভ্যতা, আর এর প্রধান বৈশিষ্ট্য ফুটে উঠেছে তার নগরকেন্দ্রিক বৈশিষ্ট্যের মধ্য দিয়ে। ডেফিনেটলি, কারণ এটা একদম ইউনিক একটা ক্যারেক্টার, যে অন্যান্য জায়গায় এই বিষয়গুলো লক্ষ্য করা যায়নি, কিন্তু সেটা এইখান হরপ্পা সভ্যতার ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। যেটা দেখা যাচ্ছে যে এখনকার যে নগর, তার নগরের যে পরিকল্পনা, সেইটা সেই সময় দাঁড়িয়েই লক্ষ্য করা গেছিল। সেই সময় একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক ছিল। তবে ভারতীয় উপমহাদেশের নগরায়নের প্রথম বৈশিষ্ট্য হিসেবে দেখা যায় হরপ্পা সভ্যতার পরিণত পর্যায়। ডেফিনেটলি এই জায়গাটা মনে রাখবে। হরপ্পা সভ্যতার পরিণত পর্যায়ে, এই পরিণত পর্যায়ে কিন্তু পরিণত পর্যায় থেকে মূলত হচ্ছে কি সেকেন্ড ফেজ, যেটাকে বলছে সেকেন্ড অর ম্যাচিওর ফেজ, দ্বিতীয় ভাগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিণত, তারপর হচ্ছে কি পরবর্তীটা হচ্ছে লেট ফেজ। গুলিয়ে যেও না শুধু এই জায়গাটা। তাই হরপ্পা সভ্যতার প্রধান এবং প্রশিষ্টসম যে নগরগুলির অন্যতম কারণ হয়ে ওঠে। বিভিন্ন শহরের বা বিভিন্ন নগরগুলির আলাদা আলাদা কিন্তু পরিমাপ ছিল। যেমন এই পরিমাপগুলো সিঙ্গেলি কিন্তু একটু মনে রেখো পারলে। যেমন হরপ্পা উপমহাদেশের যে মহেঞ্জোদারো কিন্তু ছিল সব থেকে বেশি পরিমাণ, একটা বেশি এলাকা নিয়ে, প্রায় 200 হেক্টর। এরপর হরপ্পা হচ্ছে 150 হেক্টর। এছাড়া আনুষঙ্গিক কিছু বিষয় বলে রাখি, যে জিনিসগুলো হচ্ছে এই নাম্বারসগুলো ডেফিনেটলি মনে রাখবে। হরপ্পা 200 হেক্টর সব থেকে বড়। এটার ব্যাপারটা কি হচ্ছে, এই হরপ্পা সভ্যতাটা কতটা অবধি বিস্তার হয়েছে, শুধুমাত্র যে এখনকার যে ভারতীয় মানচিত্র
তার মধ্যে যে হরপ্পা সভ্যতা সীমিত ছিল তা নয়, আমরা সবাই জানি যে ভারত মহেঞ্জোদারো সভ্যতা বা হরপ্পা সভ্যতা যেটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সরস্বতী সভ্যতা যাই কিছু বলো না কেন, এই সভ্যতার অবস্থান আফগানিস্তানের সত্যুঘাই থেকে শুরু করে আফগানিস্তান পাকিস্তান সংলগ্ন এলাকা জুড়ে ভারতীয় উপমহাদেশের একটা দীর্ঘতর এলাকা অবধি কিন্তু অবস্থান করছে। অলওয়েজ টাইম মনে রাখবে এর সীমানাটা অলওয়েজ টাইম মনে রাখবে যে হরপ্পা সভ্যতার পশ্চিম সীমানা হচ্ছে আফগানিস্তানের সত্যুঘাই, পূর্ব সীমানা হচ্ছে আলমগীরপুর হিন্দলপুর বা আলমগীরপুর, এদিক দিয়ে উত্তরে হচ্ছে কাশ্মীরের মান্ডা এবং দক্ষিণে হচ্ছে মহারাষ্ট্রের দাইমাবাদ, এই জায়গাগুলো আছে। আর মূলত সরস্বতী নদীর তীরবর্তী অঞ্চলগুলিতে সব থেকে বেশি হরপ্পা সভ্যতার সাইটস কিন্তু পাওয়া গেছে। এবার যেটা বলছে এই মহেঞ্জোদারো, যাকে বলছে কি 200 হেক্টর, এই মহেঞ্জোদারোর অবস্থান কিন্তু পাকিস্তানের মন্টেগোমারি অঞ্চল, মানে হরপ্পাটা এখন বর্তমানে মহেঞ্জোদারোর অবস্থান কিন্তু পাকিস্তানের দিকে। এই জায়গাটা একটা ট্রিকি কোয়েশ্চেন হতে পারে যে স্বাধীনতার প্রাককালে মানে স্বাধীনতার পূর্বে হরপ্পা সভ্যতার সব থেকে বড় জায়গা হলো কোনটা, এই মহেঞ্জোদারোটা। কিন্তু যদি বলে স্বাধীনতার পরবর্তী মানে যখন ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার পড়ে বা স্বাধীনতার পরবর্তী সময় হরপ্পা সভ্যতার সব থেকে বড় জায়গা হলো হচ্ছে রাখিঘড়ি। রাখিঘড়ি হচ্ছে স্বাধীনতা পরবর্তী হরপ্পা সভ্যতার সব থেকে বড় জায়গা। এছাড়া হরপ্পা 200 হেক্টর, যেটা এখন বর্তমানে পাকিস্তান বর্তমান সংলগ্ন এলাকা, ন্যায় বৃহত্তম নগর এই সভ্যতাতে দেখা গেছে। তাছাড়া দেখা গেছে কি ধোলাভিরা, গুরুত্বপূর্ণ একটা জায়গা। লোথাল, এই ধোলাভিরা আর লোথাল কোথায় অবস্থান করছে, গুজরাটের অঞ্চলগুলিতে। তার অবস্থান কত বলছে 60 হেক্টর। লোথাল এবং কালীবঙ্গান হচ্ছে কোথায়, রাজস্থানে। কোথায়, 11.5 হেক্টর। এর ন্যায় অপেক্ষাকৃত কিছু ছোট চারনোদাহ, গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে বলা হয় কি ব্যাঙ্গেল মেকিং বা চুড়ি তৈরি করার একটা জায়গা বলা হতো, এবং এখান থেকে হরপ্পান বিটস কিন্তু খুব পাওয়া গেছে। এর কতকেই এবং চারনোদার অবস্থান হচ্ছে পাকিস্তানে, এখন বর্তমান পাকিস্তানে অবস্থিত। তার কতটা সীমানা বলছে 4.7 হেক্টর। এর মতন ক্ষুদ্রতম বসতির প্রকৃষ্ট নজিরও কিন্তু আমার লক্ষ্য পেয়েছি। এর থেকে বোঝা যাচ্ছে যে হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রকার বা বিভিন্ন ধরনের একটা নগর ক্ষেত্রে যে ক্রম বজায় আছে। এখানে ক্রম বলতে কি, হরপ্পা সভ্যতার সব থেকে হাইয়েস্ট মানে সব থেকে বড় অঞ্চল মহেঞ্জোদারো। সব থেকে বড় নগর মহেঞ্জোদারো, এরপর হচ্ছে হরপ্পা, আমরা পাচ্ছি হচ্ছে 150 হেক্টর। দেখতে পাচ্ছ যে সব থেকে বড়, এদিকে চারনোদাও দেখাচ্ছে 4.7 হেক্টর, মানে সব থেকে বড় নগরও যেমন রয়েছে সব থেকে ছোট প্রকার নগরও কিন্তু এখানে লক্ষ্য করা গেছে। যার ফলে তো বোঝা যাচ্ছে যে এইখানকার যে সমস্ত ধরনের যে এটাই হচ্ছে একটা মেইন ক্যারেক্টারিস্টিক, যে শুধুমাত্র সবসময় যে বড় নগরই ছিল তা নয়, ছোট ছোট নগরেরও কিন্তু অবস্থান ছিল, এবং এই ছোট নগরগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের কাজ হতো। কাজ কি, যেমন চারনোদাহতে বলেছে ব্যাঙ্গেল মেকিং এর একটা এভিডেন্স পাওয়া গেছে এই এরিয়া থেকে। তাই কোনো এরিয়া যে তার গুরুত্ব যে কম তা নয়। লোথাল ধোলাভিরার ক্ষেত্রে যেটা, এটা হচ্ছে কি পোর্ট এরিয়া। কেন লোথাল আর ধোলাভিরা, তোমরা একটু কনসেপচুয়ালি এবার বিষয়টাকে একটুখানি কনসেপচুয়ালি যদি ভাবো, ধোলাভিরা এবং লোথাল অবস্থান করছে হচ্ছে গুজরাটে, এবং গুজরাট এখনকার যদি আবার ম্যাপের কনটেক্সটে যদি ভাবো, এই গুজরাট কিন্তু কোথায় অবস্থান করছে, আরব সাগর তীরবর্তী অঞ্চল। যার ফলে তো বোঝা যাচ্ছে যে সেই সময়তেও কিন্তু এই দুটো অঞ্চল একটা অন্যতম ট্রেডিং সেন্টার হিসেবে ব্যবহার হতো। কেন, তার একটা প্রমাণ হিসাবে এই ধোলাভিরা থেকে পারস্য উপসাগরের কয়েন্স আর মুদ্রাও কিন্তু, বা একটা কয়েন্স না অ্যাকচুয়ালি শিলমোহর, সেই সময় তো কয়েন্সের কনসেপ্টটা ছিল না, শিলমোহর কিন্তু পাওয়া গেছে। সো পরে যাওয়া যাক বৈশিষ্ট্যর মধ্যে কি, বাসস্থান। এবার বাসস্থান বলতে কি বলছে, মূলত হরপ্পা সভ্যতাটাকে যদি একটু যদি গোটা দেখা যায়, প্রত্যেকটা নগরকে মূলত দুটি ভাগে ভাগ করা হচ্ছে। দুটি ভাগগুলির মধ্যে কি কি, ফার্স্ট হচ্ছে কি সিটাডেল বা অ্যাক্রোপলিস, এবং তারপরেরটা হচ্ছে কি লোয়ার টাউন। আগে এই সম্পর্কে বলে দিই।
সিটাডেল বা জিনিসটা কি? সিটাডেল হচ্ছে কি একটা বড় নগর, মানে একটা যে কোনো নগর ধরে নাও, জাস্ট লাইক আমি মহেঞ্জোদারোর কথাই বললাম বা ধোলাভিরারই কথা বললাম। ধোলাভিরার ক্ষেত্রে একটুখানি বিষয়টা একটু আলাদা হবে, আমি মহেঞ্জোদারোর ক্ষেত্রে বলছি বা হরপ্পার ক্ষেত্রে বলছি। এই নগরগুলোকে দেখা গেছে, এই নগর ছাড়া সমস্ত নগরগুলোতে দেখা গেছে নগর মূলত দুটি ভাগে ভাগ করা। ধোলাভিরার ক্ষেত্রে আলাদা একটু, কেন সেটা ডেফিনেটলি পরে বলছি। হরপ্পা মহেঞ্জোদারোর ক্ষেত্রে দেখা গেছে যে একটা উঁচু নগর, এই উঁচু নগরটাকেই বলছে সিটাডেল বা অ্যাক্রোপলিস, এবং তার নিচে হচ্ছে কি নিচু নগর মানে লোয়ার টাউন। সিটাডেল এলাকায় বাস করতে হচ্ছে যারা অভিজাত শ্রেণীর মানুষেরা বাস করতেন। এটা একটা তথাকথিত বিভিন্ন ঐতিহাসিক প্রত্নতত্ত্ববিদের উৎখননের ফলে বিভিন্ন ঐতিহাসিকরা এই মতে এসছে যে সিটাডেল এলাকাগুলোতে অভিজাত শ্রেণীর মানুষেরা বা শাসক শ্রেণীর মানুষেরা, কি প্রকার শ্রেণীর মানুষ সেটা এখনো তর্ক বিতর্কের বিষয়, বাট এটা টেন্টেটিভ একটা হাইপোথিসিস হিসাবে ধরা যায় যে, বা এটা কাইন্ড অফ একটা ধরাই যায় যে হরপ্পা সভ্যতায় সিটাডেল এরিয়াগুলোতে অভিজাত শ্রেণীর মানুষরা থাকতেন এবং লোয়ার টাউন বা নিচু এলাকাগুলোতে থাকতো সাধারণ মানুষেরা বা যারা মধ্যবিত্ত বা নিত্য নৈতিক যে জীবন ভিত্তিকভাবে তারা যারা ধারণ করে তারাই কিন্তু এই লোয়ার টাউন বা নিম্ন এলাকায় থাকতেন। এবং এই সিটাডেল সম্পর্কে বলতে গিয়ে বলেছে যে এটি একটি সুউঁচু কৃত্রিম ঢিপির ওপর, কৃত্রিম ঢিপির ওপর এই সিটাডেলটা তৈরি হতো, একটা কৃত্রিম ঢিপির ওপর তৈরি করা হতো। কি বলছে কি মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গান, লোথাল কোথায় কোন অঞ্চল কোন কোন স্টেটে অবস্থিত গুরুত্বপূর্ণভাবে তোমরা মনে রাখবে। অধিকাংশ ক্ষেত্রে সিটাডেল এলাকাটি ছিল হচ্ছে আয়তকার, রেক্ট্যাঙ্গুলার শেপে হচ্ছে এই সিটাডেল, এবং উঁচু এলাকাগুলি সাধারণত গুরুত্বপূর্ণ ইমারত মানে গুরুত্বপূর্ণ যে আর্কিটেকচার বা ইমারতগুলো এই সিটাডেল এরিয়াগুলোতেই দেখা গেছে। এই ইমারতগুলি সচরাচর সাধারণ বাসগৃহের জন্য নয়, সবসময় বাসগৃহের জন্য যে ইমারতগুলো মানে এই ইমারতগুলো যে এমনি বাস করার জন্য তৈরি করা হয়েছে তা নয়, বিশেষ বিশেষ কাজে তৈরি করা হতো। কি কাজে সেটা পরে জানছি, সেখানে হতো। তাছাড়া কি বলছে নিম্ন এলাকাগুলোতে মানে লোয়ার টাউন, এই লোয়ার টাউন এলাকাগুলোতে কিন্তু কি হতো কি নিম্ন মানে কি সব থেকে বেশি বসতির মানুষ থাকতো। মানে এটা যেটা বলেছে কি উঁচু এলাকাগুলোতে অভিজাত শ্রেণী বা তাদের কার্যকলাপগুলো দেখা হতো, এবং লোয়ার টাউন এরিয়াগুলোতে সাধারণ মানুষ তারা মানে সাধারণ জীবিকা ভিত্তিক মানুষরা তারা বসবাস করতেন। এই সিটাডেল যে নগরটা যেটা বলছে, সিটাডেল নগরটি অধিকাংশ ক্ষেত্রেই পশ্চিম পূর্ব দিকে অবস্থিত। এটা আবার সেট করা থাকতো যে সিটাডেল একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? পশ্চিম বা উত্তর পশ্চিম এলাকাগুলোতে। আর এই নিম্ন এলাকাগুলি মূলত থাকতে হচ্ছে পূর্ব বা দক্ষিণ পূর্বাংশ। শর্ট কোশ্চেন হিসাবে কিন্তু এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এই এরিয়াটা খুব গুরুত্বপূর্ণ। সিটাডেল থাকতে হচ্ছে নগরের পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে, লোয়ার টাউন থাকতে হচ্ছে পূর্ব বা দক্ষিণ পূর্বাংশে। প্রাচীন নগরের ক্ষেত্রে এটি অন্যতম একটা বৈশিষ্ট্য, মানে একটাই জায়গায় স্টিক, নগর যেখানেই হোক যেই নগরই হোক সিটাডেল থাকবে উত্তর পশ্চিম বা পশ্চিম সংলগ্ন এলাকায় এবং লোয়ার টাউন থাকবে পূর্ব এবং দক্ষিণ পূর্ব সংলগ্ন এরিয়াতে। হরপ্পা সভ্যতার পরিকল্পনার ব্যতিক্রম নয়। হরপ্পার নগরগুলি সিটাডেল এলাকায় প্রাচীর দ্বারা সুরক্ষিত থাকতো। এই এরিয়াগুলো কি বলছে কি প্রাচীর দ্বারা সুরক্ষিত থাকতো। প্রাচীর দ্বারা কি বলতে কি দুর্গ টাইপ কাইন্ড অফ। হরপ্পা এবং মহেঞ্জোদারোর প্রায় সর্বত্র এই প্রকার প্রাকার লক্ষ্য করা গেছে। সুরক্ষা বেষ্টনীর কথা এখানে বলছে। হরপ্পার কোথাও কোথাও প্রহরীদের নজর রাখার জায়গাও রয়েছে। এই যে প্রাকারগুলো যেগুলো অ্যাজ আ সুরক্ষা বেষ্টনী হিসেবে ব্যবহার করা হয়েছে, সেখানে এমন কিছু জিনিস দেখা গেছে মানে প্রহরীরা সেখানে দেখাশোনা করবেন, দেখরেখ করবেন, সেরকমের অবস্থানও পাওয়া যায়। সিটাডেল এলাকায় কখনো কখনো তোরণ লক্ষ্য করা গেছে, গুরুত্বপূর্ণ এরিয়া, তোরণ লক্ষ্য করা গেছে। এছাড়া এই জাতীয় তোরণ হরপ্পা সিটাডেলের উত্তর পশ্চিম দিকেই দেখা গেছে ডেফিনেটলি। প্রকার ছাড়াও পরীক্ষাও কিন্তু এই সিটাডেল এলাকাগুলোতে ব্যবহৃত হতো, যা কি হতো কি বাড়তি সুরক্ষার ক্ষেত্রেই কিন্তু এগুলো মূলত ব্যবহার করা হয়েছে।
এরপর শস্যাগার। এই শস্যাগার হচ্ছে একটা ওই গুরুত্বপূর্ণ ইমারতের মধ্যেই পড়ছে, যেটা সিটাডেল এরিয়াতেই অবস্থান করছে। শস্যাগার সম্পর্কে বলতে গিয়ে বলছে যে হরপ্পার নগরগুলিতে সিটাডেল এলাকা, এই যে মানে শস্যাগারগুলো মূলত সিটাডেল এরিয়াতেই কিন্তু থাকতো। নগরের সামূহিক জীবনযাত্রার প্রয়োজনেই কিন্তু এগুলো নির্মিত করা হয়েছে। এবং এই জাতীয় ইমারতগুলির মধ্যে অবশ্যই হরপ্পা এবং মহেঞ্জোদারোতে যে এই দুটো অঞ্চলগুলিতে যে গ্র্যানারিজ বা শস্যক্ষেত্রটা পাওয়া গেছে তাতে গুরুত্বপূর্ণ। হরপ্পার যেটা কি বলছে কি, হরপ্পা এবং মহেঞ্জোদারো যে শস্যাগার পাওয়া গেছে তার মধ্যে মহেঞ্জোদারো শস্যাগার তো গুরুত্বপূর্ণ, কিন্তু এই দুটো অঞ্চলে যে শস্যাগার কি বলছে কি তা সিটাডেল এরিয়াগুলোতে পাওয়া গেছে। যে স্নানাগার পাওয়া গেছে সেটাও সিটাডেল এরিয়াতেই পাওয়া গেছে। গুলিয়ে যেও না যেগুলো লোয়ার টাউনে পাওয়া গেছে, না, এই ধরনের গুরুত্বপূর্ণ ইমারতগুলো আর্কিটেকচারগুলো পাওয়া গেছে হচ্ছে সিটাডেল এরিয়াগুলোতে। শস্যাগারের ভিতরে রয়েছে দুটি সারি, এরকম দুটো সারি ভাবে থাকতো এবং প্রতিটি সারিতে ছটি করে মঞ্চ বা কক্ষ বা কাইন্ড অফ হলঘরের মতন থাকতো। এরকম দুটো করে সারি এবং প্রত্যেকটা সারিতে একটা এরকম খেপে একটা একটা করে হলঘরের মতন থাকতো। মানে কি দুদিকে ছটা মানে মোট 12টা। প্রতিটি কক্ষ 50 ফুট থেকে 20 ফুট মানে উচ্চতা দৈর্ঘ্য বেশি বলেছে, উচ্চতা হচ্ছে। এবং দুটি সারির মাঝে মানে দুটো যে সারি, এই দুটো সারির মাঝে গ্যাপ কতটা থাকতো 23 ফুট চওড়া, যেখানে চলাচল করতে পারতো। শস্যাগারে হাওয়া চলার জন্য কি থাকতো কি গুলগুলি। এই শস্যাগার এই যে ছটা যে গ্যানারিজ গুলো, যে দুটো সারির মধ্যে ছটা করে আমরা হলঘর পাচ্ছি, এই হলঘরগুলিতে কি রাখা হতো, বিভিন্ন ধরনের শস্য রাখা হতো। এই নিয়েও বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক মানে কথা আছে যে এগুলোকে কি হিসাবে রাখা হচ্ছে, যে অনেকে এটাকে মনে করছে রাজস্ব হিসেবে রাখছে, বা করছে কি কোনো আপদে বিপদে প্রয়োজনে এই শস্যাগারটাকে ব্যবহার মানে শস্যগুলিকে প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে, মানে এখানে কি জমিয়ে রাখা হচ্ছে। সেই ক্ষেত্রে কি বলছে, এই শস্যগুলোকে সতেজ রাখার ক্ষেত্রে কি বলা হচ্ছে গুলগুলি। এখনকার যে ভেন্টিলেশন মানে যে এরিয়াটা আমাদের বাড়ি ঘরে থাকে সেটাকেই বলছে গুলগুলি কিন্তু থাকতো। ফলে সুরক্ষিত শস্যাগার শুদ্ধ এবং তাজা থাকতো। এই ইমারতের দক্ষিণে আছে একটি বৃহৎ কক্ষ বা মঞ্চ, যেখানে দেখা গেছে বেশ কিছু গর্ত। ঠিক আছে, এই ক্ষেত্রেই মর্টিমার হুইলার একজন অন্যতম প্রত্নতত্ত্ববিদ একে কি বলেছেন, গ্যানারি কমপ্লেক্স। কে অভিহিত করেছে গ্যানারি কমপ্লেক্স বলে? মর্টিমার হুইলার। সো এবার কি বলেছে, এই হরপ্পা থেকে প্রায় 400 মাইল দূরে অবস্থিত কিন্তু এই মহেঞ্জোদারো শস্যাগারটি। হরপ্পার আর কি বলছে মহেঞ্জোদারো শস্যাগারের মধ্যে ডিস্টেন্স কত, 400 মিটার। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি 400 মিটারের দূরত্ব অবস্থান করলো, যে গ্যানারির যে স্ট্রাকচার, শস্যাগারের যে স্ট্রাকচারে বানানো হয়েছে তা কিন্তু সেম, যার জন্য বলা হয়েছে কি এটা একটা গুরুত্বপূর্ণ তো এটা একটা বিষয় যে কোনোটা আলাদা হয়নি। যেরকম মহেঞ্জোদারো শস্যাগার, হরপ্পা শস্যাগার অলমোস্ট সেম ওয়েতেই বানানো হয়েছে। এর থেকে একটা বোঝা যাচ্ছে যে কি হরপ্পা সভ্যতার যে একটা অর্থনৈতিক জীবনটা একটা স্টেবল যে পরিস্থিতিতে ছিল সেটা কিন্তু এখান থেকে কিন্তু আন্দাজ পাওয়া যাচ্ছে। কেন কি বলছে কি, যেহেতু সিটাডেল এরিয়া আছে এবং সিটাডেল এরিয়াকে আমরা কি হিসাবে এখানে বর্ণনা করছি, কি সিটাডেল এরিয়াগুলোতে অভিজাত বা শাসক শ্রেণীর মানুষেরা থাকতেন। তাই এটাকে বিভিন্ন ঐতিহাসিকরা কি মনে করেছেন যে শস্যাগারকে অ্যাজ আ ব্যাংক হিসাবে মূল্যায়ন করেছেন, ব্যাংক হিসাবে মনে করেছেন। কেন, যে সাধারণ মানুষেরা তাদের উৎপন্নের একটা ভাগ রাজস্ব হিসেবে শস্যাগারে মজুত করতেন। এইভাবেই কিন্তু শস্যাগারে শস্যের বৃদ্ধি পেত। এই কনসেপ্টে এটাকে ব্যাপারটা তুলে ধরেছে। তো তার জন্য তো দেখা যাচ্ছে কি যে একটা ইকোনমিক্যাল স্টেবিলিটি, অর্থনৈতিক যে একটা সামঞ্জস্যতা, এখান থেকে কিন্তু একটা স্পষ্টভাবে কিন্তু ইঙ্গিত পাওয়া যায়। সো দেন স্নানাগার গুরুত্বপূর্ণ একটা জায়গা। মহেঞ্জোদারোর যে স্নানাগার এটাও কিন্তু সিটাডেল এরিয়াতেই পাওয়া গেছে। সম্ভবত স্নানাগারটি ব্যবহৃত হতো এবং আকার আয়তনে জলে ওঠা নামার ক্ষেত্রে দুদিকে দুপারে সোপান মানে সিঁড়ি, ওঠা নামার ক্ষেত্রে সোপান শ্রেণী তৈরি করা হতো। জলপাশের চারিদিকে দেখতো খিলানযুক্ত অলিন্দ মানে হচ্ছে বারান্দা,
এবং কয়েকটি কক্ষ জলাধারের কাছে নির্মিত হয়েছে, মানে অ্যাজ আ চেঞ্জিং রুম হিসাবে এগুলো কনসেপ্ট ধরা হয়েছে যে জলাধারের পাশে যেরকম কক্ষগুলো রয়েছে অ্যাজ আ চেঞ্জিং রুম হিসাবে ওগুলোকে ধরা রয়েছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো জলাধারটা, এই পুরো স্নানাগারটা তৈরি হচ্ছে পোড়ামাটির ইট দিয়ে, মানে শুকনো মাটির ইট, রোদে পোড়ানো ইট না, পোড়া মাটির, রোদে শুকানো ইট না, পোড়া মাটির ইট দিয়ে কিন্তু এইগুলো কিন্তু মূলত তৈরি হয়েছে। এবং এটা বলছে কি যে পোড়ামাটির ইটের ক্ষেত্রে তৈরি করা এই জলাশয়টা আবার একটা বিভিন্ন কনসেপ্ট হচ্ছে যে এটাকে সাধারণত কোনো মানে ডেলি স্নান করার উদ্দেশ্যে যে স্নানাগারটা ব্যবহৃত তা নয়, বলা হতো যেহেতু সিটাডেল এরিয়া, অভিজাতদের অঞ্চল, মূলত বিশিষ্ট ব্যক্তিরাই এরা ইউজ করতেন। এবং অনেকে মনে করছেন যে এটাকে ধর্মীয় অ্যাসপেক্ট বা রিলিজিয়ান অ্যাসপেক্টে বা ধর্মীয় উদ্দেশ্যে এই স্নানাগারটা ব্যবহার করা হতো। মানে কীরকম, এখন যেমন গঙ্গা, আমরা যেমন গঙ্গা স্নান করতে যাই একটা ধর্মীয় উদ্দেশ্যে, ঠিক তেমনি এই স্নানাগারটা হরপ্পা সভ্যতায় একটা ধর্মীয় উদ্দেশ্যে তৈরি করা হতো। এবং সেখানকার সিটাডেল বসবাসকারী অভিজাত মানুষরা ধর্মীয় কাজের উদ্দেশ্যে বা ধর্মীয় কার্যকলাপের উদ্দেশ্যেই ব্যবহার করত। সো প্রায় 750 মিটার আয়তন বিশিষ্ট 20 স্তম্ভযুক্ত বিশিষ্ট বিশাল ইমারতটি কোনো বাসগৃহ নয়। গুরুত্বপূর্ণ উপলক্ষ হলো এটা ধর্মীয় বা উৎসবাদী এই বিশেষ হিসাবেই কিন্তু কাজে লাগানো হতো। এবং কি হতো কি, গুরুত্বপূর্ণ মানুষদের সমাবেশ ঘটতো, এটা একটা ব্যাপার। এছাড়া দেখছে মহেঞ্জোদারো ছাড়াও ধোলাভিরা কোথায় অবস্থিত, গুজরাট। এই ধোলাভিরা সিটাডেল এরিয়াতেও মহেঞ্জোদারোর মতন একটা সেম স্নানাগার দেখতে পাওয়া গেছে। ডেফিনেটলি আয়তনে অনেকটা ছোট, এটি উত্তরাংশে বৃহৎ জলাধারের অস্তিত্ব রয়েছে, যার কত কি 12.80 মিটার উপস্থিত এই জলাধার যুক্ত ছিল এবং 24 মিটার যুক্ত দীর্ঘ একটি প্রণালী ছিল। এটাই হচ্ছে এখানের ব্যাপার, যে শুধুমাত্র যে মহেঞ্জোদারো বা হরপ্পা মহেঞ্জোদারো বা মহেঞ্জোদারোতে স্নানাগার ছিল তা নয়, ধোলাভিরাতেও এরকম একটা সেম স্নানাগারের, আয়তনে হয়তো ছোট কিন্তু স্নানাগার সিটাডেল এরিয়াতেই। অলওয়েজ রিমেম্বার সিটাডেল এরিয়াগুলোতেই এই সমস্ত আর্কিটেকচারগুলো পাওয়া গেছে, সিটাডেল এরিয়াগুলোতে সেম এরকম একটা জলাশয় পাওয়া গেছে। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে রোমান সভ্যতা তো অনেকটা পরে এসে, মানে কোন হরপ্পা সভ্যতা যে কোন সময়কার তার অনেক পরে এসে, প্রায় 80 খ্রিস্টাব্দ বা তার অনেক পরে, আমরা 80 খ্রিস্টাব্দ টেন্টেটিভলি, রোমান সভ্যতাতেও বা রোমান সাম্রাজ্যে এরকম সেম জলাধারের কনসেপ্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি। অনেকে মনে করেন যে এটা হরপ্পা সভ্যতা থেকে সামহাও ইন্সপায়ার্ড বাই দ্যাট, কিন্তু এই রোমান সভ্যতাতে সেম এরকম জলাধার দেখতে পাওয়া গেছে তা কিন্তু বলা যেতেই পারে। কিন্তু সেটা ওইখানকার ইউনিক বিষয় নয়, ইউনিক বিষয় হচ্ছে এইখানকার যে হরপ্পা সভ্যতাতে এই ধরনের জলাধার ব্যবহার করা হয়েছে এবং অনেকে মনে করছেন যেটা ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এরপর নগর পরিকল্পনা, কিভাবে টাউন প্ল্যানিং হচ্ছে। নগর পরিকল্পনার ক্ষেত্রে বলছে ধোলাভিরা নগরটা একটু অন্য ক্যারেক্টারিস্টিকে। যেমন কিছুক্ষণ আগে এই ভিডিও প্রথম শুরুতেই বলেছিলাম যে হরপ্পা মহেঞ্জোদারো অন্যান্য নগরগুলো মূলত দুটি ভাগে বিভক্ত, সিটাডেল, লোয়ার টাউন। কিন্তু ধোলাভিরার ক্ষেত্রে বিষয়টা কি হয়েছে কি, 3টি ভাগে বিভক্ত, উঁচু এলাকা, নিচু এলাকা, তার মাঝে অবস্থিত ছিল হচ্ছে মধ্যবর্তী এলাকা। এই মধ্যবর্তী এলাকাকে কি বলতো, মিডল টাউন। মধ্যবর্তী এলাকাকে কি বলতো, মিডল টাউন। যার ফলত কি হয়েছে কি, এইটা ঐতিহাসিকরা মনে করছেন যে মিডল টাউনের অবস্থান মনে হচ্ছে একটা মধ্যবিত্ত শ্রেণীর অবস্থান কিন্তু আছে। সমাজে কিন্তু শুধুমাত্র ধনী এবং দরিদ্র দুটো শ্রেণীর বাস না, ধনী এবং দরিদ্রের মাঝে আরেকটা শ্রেণীর মানুষ যারা হচ্ছেন মধ্যবিত্ত শ্রেণী। এই মধ্যবিত্ত শ্রেণীর আভাসটা আমরা ধোলাভিরা থেকে একটা বোঝা যাচ্ছে কিভাবে, কেন সেখানে মিডল টাউন বলে একটা অস্তিত্ব বলে বা একটা মধ্য শহর বা মাঝের শহর বলে একটা বলে অস্তিত্ব পাওয়া গেছে। মূলত আমরা যেটুখানি আমরা আগেকার যেটা দেখছি যে সিটাডেল এরিয়াগুলোতে কি হচ্ছে কি, অভিজাতরা বাস করছে এবং লোয়ার টাউনে বাস করছেন কারা, যারা সাধারণ খেটে খাওয়া মানুষ। কিন্তু এখানের ক্ষেত্রে একটু আলাদা, যারা মোটামুটি একটু স্বাচ্ছন্দ্য, তারা জীবন ধারণে যারা একটু স্বাচ্ছন্দ্য আছেন তারাই এই মিডল টাউনে থাকতেন। তারা তুলনামূলকভাবে মধ্যবিত্ত থেকে আরেকটু একটু দরিদ্র শ্রেণীর মানুষ, তারা থাকতেন হচ্ছে লোয়ার টাউন এরিয়াগুলোতে।
এছাড়া কালীবঙ্গার নগর আবার দুটি ভাগে বিভক্ত। কালীবঙ্গা নগর কিন্তু দুটি ভাগে বিভক্ত। এখানে কি বলছে, সিটাডেল এবং সিটাডেল ক্ষেত্রে কি হয়েছে, সিটাডেলের ক্ষেত্রে আবার দুটো ভাগ আছে। সিটাডেলের ক্ষেত্রে এবং এক একটা নগরের এক একটা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক, হয়তো বেসিক রুলটা ফলো করছে কিন্তু একটু ডিফারেন্ট কোনো না কোথাও দেখা গেছে। আবার লোথালের সিটাডেল এলাকা নগরের পশ্চিমাংশ নয়, দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত। আমরা এতক্ষণ কি জেনে এসেছি যে এই সিটাডেল এরিয়াটা পশ্চিমাংশ বা উত্তর পশ্চিমাংশেই অবস্থিত, কিন্তু লোথালের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম, দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত। তাই রণবীর চক্রবর্তী ওনার মতটা খুব গুরুত্বপূর্ণ, কি প্রশ্ন উত্তর যখন লিখবে 2-3 জন ঐতিহাসিকের মত দেওয়ার চেষ্টা করবে। 10 নম্বরে যদি 1-2-3-4টে না মনে থাকুক, ম্যাক্সিমাম 2টো দেওয়ার চেষ্টা করবেই করবে, এটা ম্যান্ডেটরি, তাহলে লেখাটার একটা পরিপূর্ণতা বজায় থাকে। রণবীর চক্রবর্তীর মতে লোথাল যদি হরপ্পা সভ্যতার অন্যতম নগর বন্দর হিসাবে তিনি দেখিয়েছেন। কি বলছে কি, সেটা দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। কি কারণে অবস্থিত সেটা তা নিয়ে তর্ক বিতর্ক আছে। রণবীর চক্রবর্তী এটাকে নগর বন্দর হিসাবে দেখিয়েছেন। কেন নগর বন্দর হিসাবে দেখিয়েছেন, তার একটাই কারণ, কেন এই লোথাল অঞ্চলটা কিন্তু গুজরাটে অবস্থিত এবং গুজরাট হচ্ছে কি সমুদ্র তীরবর্তী অঞ্চল, যা হরপ্পা সভ্যতার সময়কালেও কিন্তু তার অন্যতা হয়নি, সমুদ্রের কিন্তু অবস্থানটা কিন্তু বদলায়নি। এছাড়া হরপ্পা সভ্যতার শহরগুলির নিম্ন এলাকাগুলিতে মূল বসতি থাকতো। ডেফিনেটলি এই নিম্ন এলাকাতে লোয়ার টাউনেই কিন্তু কি মূল বসতি থাকতো, মানে কি সাধারণ মানুষেরাই তারা বসবাস করতেন। এবং এই অঞ্চলের আশেপাশে অনেক বড় আকারের মানে অনেক বসত বাড়ির আকার আয়তনের বৈচিত্র্যও কিন্তু ছিল। মানে একই রকম যে লোয়ার টাউনের বাড়িঘরদরগুলো যে একই রকম তা কিন্তু নয়, বিভিন্ন সাইজের কিন্তু ছিল, ওই ইঙ্গিত দেয়। মহেঞ্জোদারোতে প্রাপ্ত একটি বাসগৃহের আয়তন কত কি, প্রায় 300 মিটার, প্রায় 300 বর্গমিটার, যেখানে প্রায় 27টার মতন কিন্তু 300 বর্গমিটার এই বসত বাড়ি মানে এই গৃহতে কি পাওয়া গেছে, 27টা বাসগৃহ পাওয়া গেছে। এছাড়া ছিল একটি বারান্দা। বানওয়ালিতে উৎখনন চালিয়ে আমরা শহরের নিচু এলাকাগুলিতে বৈঠকখানা, স্নানাগার যুক্ত সমেত আমরা বাসগৃহের সন্ধান পেয়েছি। যেখানে নিচু এলাকা আমরা তো দেখছি শুধুমাত্র সিটাডেল এরিয়াগুলোতেই কি বড় বড় বাড়িঘর থাকতো বা বড় বড় আর্কিটেকচার থাকতো তা না, ডেফিনেটলি আর্কিটেকচার এরিয়া মানে এই স্নানাগার, শস্যাগার এই এরিয়াগুলো থাকতো হচ্ছে সিটাডেলে। তো লোয়ার টাউনের ক্ষেত্রেও দেখা গেছে যে বড় বড় বাড়িঘরদর থাকতো। এখনকার যেমন কি একটা সেটেল বাড়িঘরদর, 2টো রুম, বাথরুম, অ্যাটাচ বাথরুম, ডাইনিং রুম, যেরকম একটা অ্যাটাচ রুম থাকে, সেই অ্যাটাচ রুমের কনসেপ্টটাও কিন্তু ঠিক তখনকার সেই সময়ও ছিল, যে লোয়ার টাউনের এরিয়াগুলোতেও কিন্তু এরকম অ্যাটাচ বাড়িঘরদর, মানে শুধু একটা সিঙ্গেল বাড়িঘর তা নয়, বাড়ি দুটো হয়তো এক বা ততোধিক কক্ষযুক্ত বা ঘর, তার সাথে বাথরুম, বারান্দা, সমগ্র একটা পুরো কনসেপ্ট, পুরো একটা কমপ্লিট বাড়ি কিন্তু সেই সময় এই এরিয়াগুলোতে লক্ষ্য করা গেছে। তার থেকে বোঝা গেছে যে এই লোয়ার টাউন এরিয়াগুলোতেও কিন্তু ধনী ব্যক্তিরাও বাস করত। ব্যাপারটা কি হয়েছে কি, সাধারণ মানুষের মধ্যে তার মধ্যেও তো বৈষম্যতা আছে। এই বৈষম্যতাটা আমরা কোথায় লক্ষ্য করতে পারছি, দোলাভিরা এরিয়াগুলোতে, যে দোলাভিরা এরিয়াতে যেখানে মিডল টাউন বলে একটা অপশন পাচ্ছি, যে মিডল টাউনে যারা আর্থিক দিক থেকে বেশ স্বাচ্ছন্দ্য তারা এই এরিয়াতে বাস করতেন। কিন্তু অন্যান্য নগরের ক্ষেত্রে তো তা সম্ভব হয়ে ওঠেনি। অন্যান্য নগরে মূলত দুটি ভাগ, তাই সেকেন্ড ভাগ মানে লোয়ার টাউন এরিয়াতেই দেখা যাচ্ছে কি মানে নর্মাল ছোটখাটো বাড়ি ঘরদরের সাথেও আমরা পরিমাণে আকার আয়তন যুক্ত বড় বাড়ি ঘরদরেরও একটা অস্তিত্ব পাচ্ছি, যার থেকে কি একটা আইডিয়া করা যাচ্ছে যে তুলনামূলক তারা এইসব ব্যক্তিরা সচ্ছল ব্যক্তি, মানে ধনী বনির ব্যক্তিরাই বা তারা তাদের নিজের মতন করে বাড়ি ঘরদর বানিয়ে তারাই এই এরিয়াতে বসবাস করতেন বা তারা একটা বড় বাড়িযুক্ত এরিয়াতে থাকতেন। সাধারণত এটা বাড়ি হবে, বাড়িগুলিতে অবশ্যই দেখা গেছে একটি করে আঙিনার সাথে আঙিনার চারপাশে কয়েকটি করে ঘর, মানে আঙিনা, বারান্দা চারপাশে ঘর। বাড়িগুলিতে রান্নাঘরের সংখ্যা একটি হওয়ায় গুরুত্বপূর্ণ বিষয়, বাড়িতে সংখ্যাগুলো একটা করে রান্নাঘর হওয়ায় পুরাতাত্ত্বিকরা মনে করেন যে বাসিন্দাদের হেসেল
অভিন্ন ছিল এবং এর থেকে মনে করা যায় যে যৌথ পরিবারের অস্তিত্ব থাকার কিন্তু সম্ভাবনা ছিল। এই বিষয়ে কিন্তু বসন্ত সিন্ধেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন যে ওনারাও বিভিন্ন ধরনের উৎখননের ফলে ওনারাও লক্ষ্য করেছেন যে রান্নাঘর যেমন একটা ছিল, তেমনি বাড়িঘরদর কি একতলা, দোতলা, তেতলা, এরকম দোতলা তেতলা বাড়ি থেকে ইজিলি তারা বুঝতে পারছেন যে নিউক্লিয়ার ফ্যামিলিদের বসবাস ছিল না, যৌথ ফ্যামিলির কনসেপ্ট কিন্তু হরপ্পা সভ্যতাতে কিন্তু ছিল। কেন রান্নাঘর একটা ছিল, কিন্তু রুম তো বেশ কয়েকটা রুম ছিল, যার জন্য মনে হচ্ছে কি একজনের জন্য একটা রুম নয়, মানে কি 3 জনের জন্য বা 2 জনের জন্য 4টে রুম না, তার থেকে মনে করা হচ্ছে যে না, ওই বাড়িতে আরো বেশি সংখ্যক মানুষেরা বাস করতেন, যার ফলত মনে করা হচ্ছে যে এরিয়াগুলোতে বা এই হরপ্পা সভ্যতায় যৌথ পরিবারের কনসেপ্ট বা জয়েন্ট ফ্যামিলির কনসেপ্ট কিন্তু ছিল। এছাড়া হরপ্পার মজুরদের, মানে যারা দিন মজুর বা শ্রমিক হিসাবে কাজ করতেন, তারা যে ক্ষুদ্র প্রকোষ্ঠগুলিতে বাস করত, তাদের থেকেও কি বোঝা যাচ্ছে যে মানে তুলনামূলক সাইজের ছোট বাড়িঘরও সাধারণ মধ্যবিত্ত বা দিন মজুরেরা তারা থাকতেন, তাদের মতন প্রয়োজন মতন বা তাদের সামর্থ্যের মতন যে বাড়িঘর বানিয়েছেন, এই ছোট প্রকোষ্ঠযুক্ত বাড়িগুলো থেকে মনে করা হচ্ছে যে হরপ্পা সভ্যতায় দরিদ্রদের কিন্তু একরকম অবস্থান ছিল। সামগ্রিকভাবে হরপ্পা সভ্যতায় মাঝারি মাপের বাড়ির সংখ্যাই কিন্তু বেশি, মানে মধ্যবিত্ত একটা মনে করা যেতে পারে, মধ্যবিত্ত থেকে দরিদ্র এই সংখ্যাটাই কিন্তু বেশি তুলনামূলক অভিজাতদের থেকে। যার ভিত্তিতে এ.এল. ব্যাসাম, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এ.এল. ব্যাসাম মন্তব্য করেছেন যে সমসাময়িক সময় মিশর বা সুমেরের তুলনায় হরপ্পা সভ্যতার মধ্যবিত্তদের সভ্যতা একটা সভ্যতা হবে। হরপ্পা সভ্যতায় মধ্যবিত্তদের সংখ্যা কিন্তু বেশি ছিল, বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার। এরপর হরপ্পা সভ্যতার বাসগৃহে আরেকটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বিষয় হলো শৌচাগার। মানে কি শৌচাগার, কূপ এবং পৌর জীবনের যে স্বাস্থ্য পরিচ্ছন্নতা সম্পর্কে তারা সচেতন ছিল। শৌচাগার, ড্রেনেজ সিস্টেম কিন্তু ওখানকার খুব একটা হাই লেভেলে ছিল, মানে এখনকার যেরকম কমপ্লিট ড্রেনেজ সিস্টেম তখনকার সময় কিন্তু তাই ছিল। কালীবঙ্গানে আমরা জানি কি উডেন ড্রেনেজ সিস্টেম দেখা যায়, মানে কাঠের যুক্ত নর্দমা যুক্ত বা উডেন ড্রেনেজ সিস্টেম, ডেফিনেটলি বুঝতে পারছো। কোথাও টেরাকোটা ড্রেনেজ সিস্টেম দেখা গেছে, মানে কি মানে কমপ্লিট একটা শৌচাগারের সাথে যে মানে কি অপ্রয়োজনীয় জল যা ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে কি ছোট নর্দমা থেকে বড় নর্দমা, এইভাবে যে কমপ্লিট একটা কনসেপ্ট অফ ড্রেনেজ সিস্টেম কিন্তু হরপ্পা সভ্যতায় কিন্তু লক্ষণীয় ছিল। হরপ্পা সভ্যতার নিচের এলাকাগুলোতে 2000 বসতির জন্য প্রায় 700টা কূপ ছিল। এছাড়া হরপ্পা বাহুল্য থেকে প্রতিটি বাড়ির শৌচাগারের ব্যবস্থাও কিন্তু ছিল, প্রত্যেকটা বাড়িতে কিন্তু শৌচাগারের কিন্তু ব্যবস্থা ছিল। এছাড়া হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ দিক হলো পয় প্রণালী, যে ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেমের ব্যবহার, প্রধান পয় প্রণালীগুলো, মানে যে মেইন যে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বাসগৃহ কিন্তু সংযুক্ত থাকতো। এখন যেরকম কি বাড়ির সাথে সংযুক্ত নর্দমাগুলো কোথাও না কোথাও বড় ড্রেনেজ সিস্টেমের সাথে বা বড় ড্রেনের সাথে যুক্ত। পরিচ্ছন্নতার সচেতন এবং পৌর প্রশাসনের ব্যবস্থার একটি সক্রিয় উপস্থিতি পাওয়া যায়, ডেফিনেটলি। এছাড়া ব্যাসাম মনে করেছেন রোমান সভ্যতার পূর্বে অন্য কোথাও প্রাচীন সভ্যতার মতন এত উন্নততর পয় প্রণালী ব্যবস্থা আগে ছিল না। বিফোর রোমান সভ্যতা দেখা যাচ্ছে যথেষ্ট ওটা উন্নত সভ্যতা, যেখানেও কমপ্লিট একটা ড্রেনেজ সিস্টেমের আমরা আভাস পেয়েছি, কিন্তু তার আগে এত নিট অ্যান্ড ক্লিন, এত ক্লিয়ার যে একটা ড্রেনেজ সিস্টেমের যে কনসেপ্ট থাকতে পারে তা কিন্তু হরপ্পা সভ্যতা জানান দিয়েছিল। ডিরিগো সাম্বির মতে এই সমস্ত সমসাময়িক অন্যান্য সভ্যতার থেকে সিন্ধু সভ্যতাকে কিন্তু একটু আলাদা করে দিয়েছিল, মানে কি তার সাথে সাইমেন্টেনিয়াসলি কিন্তু এই হরপ্পা সভ্যতা প্রথম, কিন্তু এরপরে অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের সভ্যতা কিন্তু অবস্থান করেছিল, কিন্তু হরপ্পা সভ্যতা ছিল একদম অন্যরকম।
নাগরিক সভ্যতা একটা উন্নততম নাগরিক সভ্যতা যেটা ম্যাচিওর ফেজে লক্ষ্য করছি, তার সাথে কি একটা কমপ্লিট যেখানে দেখছি এত বড় বড় ধরনের ইমারত, তার সঠিক পরিচালনা এবং ব্যাপার, তারপর হচ্ছে কি এত সুন্দর বাড়ি ঘরদোর, বা এবার তার মধ্যে কি একটা ইকোনমিক্যাল যে একটা স্টেটাস লক্ষ্য করা যাচ্ছে, সবটাই একটা আছে। এর সাথে কি যুক্ত হচ্ছে কি শৌচাগার, পয় পরিচ্ছন্নতা, শৌচাগার এবং ড্রেনেজ সিস্টেমের বিষয়টা। এইগুলো সব থেকে কি করছে কি তা এতটা উন্নততম ছিল না যেটা সিন্ধু সভ্যতার ক্ষেত্রে ছিল। তাই বলছে কি হরপ্পা সভ্যতার নগর বিস্তারের আরো একটি মুখ্য বৈশিষ্ট্য হলো তার রাস্তাঘাট। এবার রাস্তাঘাট, এটাকে রাস্তাঘাট হিসাবেও বলতে পারো। এটাকে রাস্তাঘাট হিসেবে পয়েন্ট আউট করতে পারো, সরি। আচ্ছা, রাস্তাঘাট নিয়ে এবার কি যেটা বলছে যে হরপ্পা সভ্যতার নগর বিস্তারের আরেকটা গুরুত্বপূর্ণ এই রাস্তাঘাট, এবং হরপ্পা, কালীবঙ্গান, চারনুদাহ প্রতিটি বসতিগুলির সাথে, মানে এছাড়া আরও যে কথা আছে এগুলো কয়েকটা নাম দিলাম মাত্র, প্রত্যেকটা নগরের বসতিগুলির সাথে কোনো না কোনো সরু রাস্তা, মানে কি রাস্তা কিন্তু যুক্ত ছিল। এখনকার যেরকম বাড়িঘরদের সাথে কি একটা কি গলির রাস্তা, এবং প্রত্যেকটি গলির রাস্তা কি মেন রাস্তার সাথে যুক্ত, ঠিক তখনও একই কাজটাই হতো। প্রত্যেকটি বসতির সাথে যুক্ত রয়েছে বেশ কয়েকটি প্রধান প্রধান সরণি, যা সাধারণত উত্তর দক্ষিণে বিন্যস্ত থাকতো। লাইনটা মনে রাখবে, এগুলো কি থাকতো, এই মেন রাস্তাগুলো কি থাকতো উত্তর থেকে দক্ষিণে বিন্যস্ত থাকতো, এবং এই মেন রাস্তাগুলি বাড়ির যে গলির সাথে মানে গলির সাথে যুক্ত থাকতো, এবং গলিগুলো কি বাড়ির সাথে যুক্ত থাকতো। মূলত কি হয়েছে কি বাড়ি ঘরদরের সাথে যে মূল রাস্তা, তার সাথে যে একটা কানেকশন, সেইটা এখানে দেখানো হচ্ছে। এবং এই রাস্তাগুলোর অবস্থান কি উত্তর থেকে দক্ষিণের দিকে। তবে তুলনামূলক রাস্তা কম যুক্ত চওড়া রাস্তাগুলি পূর্ব এবং পশ্চিম দিকে বিন্যস্ত থাকতো। উত্তর এবং দক্ষিণ দিকের রাস্তাগুলো চওড়া হতো, যেগুলো কিন্তু কম চওড়া যুক্ত রাস্তা, তাদের অবস্থান হতো কি পূর্ব পশ্চিম দিকে। এবং পথঘাটগুলি মূলত দাবার ছকের মতন হতো, কিছু জায়গায় চেসবোর্ড প্যাটার্ন, কিছু এরিয়াতে গ্রিড প্যাটার্ন লক্ষ্য করা গেছে। অর্থাৎ বিভিন্ন প্যাটার্নে কিন্তু নগরের মানে এই রাস্তাঘাটের বিন্যাসগুলো কিন্তু ছিল। সো এরপরে ফাইনালি এটাই মূলত একটা, এরপরে হচ্ছে ফাইনালি উপসংহার, দেন কোয়েশ্চেনটা মোটামুটি শেষ হয়ে যাবে। এই কোশ্চেনটা তোমাদের 10 নম্বর এবং 5 নম্বর দুইয়ের ক্ষেত্রেই কিন্তু ইম্পর্টেন্ট। কোশ্চেনটা যেহেতু একটা পিপিটি প্রেজেন্টেশন, তাই একটু ইন শর্টে বলছি। ডেফিনেটলি বড় কোশ্চেন তোমরা যখন এটা পিডিএফ হিসাবে পাবে, ডেফিনেটলি একটু বড় করেই পাবে। অলওয়েজ রিমেম্বার কি প্রশ্নের বা যে কোনো প্রশ্নের উত্তরের ভূমিকা এবং উপসংহার যেরকমই যাই হোক সেইটা নিজের মতন করে দেওয়ার চেষ্টা করবে। একরকম হয়ে গেলে বিষয়টা ঠিক হয় না। ডেফিনেটলি কোনো নোটস একরকম হয় না, ইনফরমেশনসগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। ইনফরমেশনগুলো সাজানো থাকলে এবং নোটসের প্রেজেন্টেশনটা গুরুত্বপূর্ণ এখানে ব্যাপার, কিন্তু ডেফিনেটলি ভূমিকা এবং উপসংহারটা কিন্তু আর 5 জনের থেকে যেন আলাদা হয়, এই বিষয়টা কিন্তু মনে রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো তোমরা যদি এই কোশ্চেনটা সহ হরপ্পা সভ্যতার রিলেটেড অন্য কোনো প্রশ্নের যদি কমপ্লিট পিডিএফ পেতে চাও, আমাদের দেওয়ার নাম্বারে তো তোমরা যোগাযোগ করো। সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, অন্য কোনো প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ততক্ষণের জন্য টাটা, সকলকে জানাই শুভ শারদিয়া। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।